21 বছর পর ভোটের প্রচারে আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। যোগ দেবেন নওগাঁ ও বগুড়ায় জনসভায়। ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি। $10 লাখ টনের বেশি ভোগ্যপণ্য নিয়ে গভীর সাগরে ভাসছে 700 জাহাজ। রমজানে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে আমদানিকারকদের সিন্ডিকেটের অভিযোগ। এবং মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে বন্ধ হচ্ছে বিমানের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। ক্ষোভে ফুঁসছেন প্রবাসী ও স্থানীয়রা। ভোটের প্রচারে আজ রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যান হওয়ার পর এটাই রাজশাহী বিভাগে তার প্রথম সফর। প্রস্তুতি নিচ্ছে রাজশাহী, নওগাঁ ও বগুড়ার বিএনপি নেতাকর্মীরা। দলীয় প্রধানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। সবশেষ 2004 সালে রাজশাহী সফর করেন তারেক রহমান। 21 বছর পর নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার আবারও যাচ্ছেন দলীয় প্রধান হয়ে। তারেক রহমানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রাজশাহীর প্রতিটি মানুষ তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা সেই ধরনের অবকাঠামোমূলক উন্নয়ন চাই যেখানে বেকার সমস্যা দূর হবে। দলের নেতারা বলছেন এই জনসভা রূপ নেবে জনসমুদ্রে। তারেক রহমান রাজশাহীর মানুষকে জানাবেন বিভাগটি নিয়ে তার পরিকল্পনার কথা। আইটি ভিলেজ স্থাপন করে কর্মসংস্থান, ইপিজেড স্থাপন, রেশম শিল্প নগরীর ঐতিহ্য ফিরিয়ে আনা সহ নানা পরিকল্পনার কথা জানাবেন তিনি। আমার মনে হয় ভোরের মধ্যেই সমগ্র রাজশাহী মহানগরী এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে। আমাদের নেতার হচ্ছে প্রত্যাশা পূরণ, যে মানুষকে সুখী সমৃদ্ধশালী করা এবং নিরাপদে রাখে। রাজশাহীর জনসভা শেষে দুপুরে নওগাঁয় যাবেন তারেক রহমান। শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলের শীর্ষ নেতাকে এক নজর দেখতে মুখিয়ে আছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমাদের নওগাঁ জেলার 11টি থানায় উৎসব মুখর পরিবেশে চলছে। আসলে তারেক রহমান শুধু একটা নাম না, বাংলাদেশের 18 কোটি জনগণের একটা আবেগ। সাধারণ জনগণ উদ্বিগ্ন হয়ে আছে তার বক্তব্য শোনার জন্য এবং তাকে দেখার জন্য। বিএনপি নেতারা বলছেন এই জনসভা নওগাঁর রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আমরা তীর্থের কাকের মতো তার অপেক্ষায় রয়েছি। ওনার আশাতে নওগাঁতে প্রায় 3-4 লাখ লোকের একটা সমাগম হবে ইনশাআল্লাহ। রাজশাহী ও নওগাঁর জনসভা শেষে তারেক রহমান যাবেন তার পৈতৃক ভিটা বগুড়ায়। রাতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বগুড়া সদর আসনে নিজের জন্য এবং অপর 6টি আসনে ধানের শীষে ভোট চাইবেন তারেক রহমান। এদিক দিয়ে উনি যাবে, ওনাকে দেখার জন্য এখানে আসা। শুধু এক পলক তাকে দেখার জন্য করে তারা আসতেছে। প্রত্যেকটি মানুষ তারেক রহমানকে দেখবেন, তারেক রহমানের কথা শুনবেন। আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের এখানে সমাবেশ ঘটবে। বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের সফর ঘিরে খুবই উচ্ছ্বসিত বগুড়াবাসী। এমনকি মেয়ে জামাইরা রীতিমতো নাইরে আসছেন। যে মেয়েগুলোর যেখানে বিয়ে হয়েছে তারা কিন্তু বগুড়ার সন্তান জনাব তারেক রহমানকে এক নজর দেখবার জন্য কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তারা আসা শুরু করেছে। তারেক রহমানের এই সফর ভোটের হিসাব বদলে দিতে বড় ভূমিকা রাখবে আশা করছেন নেতাকর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীর জনসভার প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, দলের চেয়ারম্যান হওয়ার পর রাজশাহী বিভাগে এটাই তার প্রথম সফর। জনসভার মঞ্চ কতটুকু প্রস্তুত হলো? নেতাকর্মীরা জনসভায় যোগ দিতে শুরু করেছেন কিনা? আর দলীয় প্রধানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন, সব মিলে জানাবেন। সাথে দেখতেই পাচ্ছেন উচ্ছ্বাসের যে বিষয়টি, এখন 9টা বাজে। তারও আগে থেকেই কিন্তু নেতাকর্মীরা এই মাঠে আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু নেতার আগমন উপলক্ষে স্লোগানে এই মাদ্রাসা মাঠকে মুখরিত করে রেখেছেন এবং দেখতে পাচ্ছেন যে মঞ্চ কিন্তু তৈরি, নেতাকর্মীরা প্রস্তুত। সব মিলিয়ে তারেক রহমান আসছেন দীর্ঘ 21 বছর পর। 2004 সালে তিনি যখন এসেছিলেন তখন তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং এবার তিনি দলীয় প্রধান হিসেবে আসছেন। যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে তিনি বিশেষ কোনো দিক নির্দেশনা দিবেন যেন রাজশাহী অঞ্চলের যে আসনগুলো আছে, বিশেষ করে রাজশাহী বিভাগের 39টি আসন, এই আসনগুলোর সবগুলোই বিএনপি চায় এবং এই বিএনপির যেন আসনগুলো পেতে পারে সেজন্য তারা যা যা করণীয় সব পথেই হাঁটবেন।
পাশাপাশি দিক নির্দেশনা দিবেন, এই অঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন, এই অঞ্চলকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়, বিশেষ করে আইটি ভিলেজের মাধ্যমে কর্মসংস্থান, পদ্মা নদীকে ঘিরে কিভাবে অভিশপ্ত যে পদ্মা আমাদের হয়ে আছে এই পদ্মাটিকে কিভাবে আরো ভালোভাবে মানুষের প্রাণ প্রকৃতিতে কাজে লাগে এমন অবস্থা ফিরিয়ে নিয়ে আসা, পাশাপাশি এই অঞ্চলের যে মৃতপ্রায় রেশম শিল্প, এই রেশম শিল্পকে কিভাবে ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা দিবেন বলে আমাদেরকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান বিনু গতকালকেও জানিয়েছেন। এবং নেতাকর্মীদের কিন্তু প্রচন্ড উচ্ছ্বাস চলছে, তারা আসছেন এবং তারেক রহমান আজকে দুপুর 1:30টার সময় রাজশাহীর হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহুর মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত শেষে দুপুর 2টায় মঞ্চে আসবেন এবং মঞ্চে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বক্তব্য রেখে তিনি পরবর্তীতে গন্তব্য যে যাবেন নওগাঁয়, এরপরে তিনি নওগাঁ থেকে ফিরে যাবেন হচ্ছে বগুড়ায়। আমরা একটু কথা বলবো, আপনাদের নেতা আসছেন, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমাদের আজকে 17 বছর ধরে আমরা সঠিক নির্বাচন করতে আমাদেরকে এই ফ্যাসিস্ট সরকার করতে দেয় নাই। আমরা অত্যন্ত দুঃখিত এবং আমার দেশনায়ক তারেক রহমানের আজকের রাজশাহী জেলা আগমন উপলক্ষে আমরা রাজশাহীবাসী, রাজশাহী যে 6টা পদপ্রার্থী এমপি, আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তারেক রহমানকে শুনছিলাম। আপনাকে জানিয়ে রাখছি আজকে কিন্তু রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই 3টি জেলার যে বিএনপি মনোনীত প্রার্থী আছেন তাদেরকে কিন্তু এই মঞ্চেই পরিচয় করে দিবেন তারেক রহমান এবং সে পর্যন্ত সবাই কিন্তু খুব উচ্ছ্বাস নিয়ে আছেন। আমরা পরবর্তীতে আবারও বিস্তারিত জানাবো। সাথী নিশ্চয় সৌরভ, ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার প্রস্তুতি ও আগমনের খবর জানাতে আমাদের সাথে নওগাঁ ও বগুড়া থেকে যুক্ত হয়েছেন আমাদের দুজন সহকর্মী। আমরা অপেক্ষা করছি তাদের যুক্ত হওয়ার জন্য। প্রথমে যাব নওগাঁয়, সেখানে আছেন সহকর্মী AK সাজু। দলীয় প্রধানের আগমন উপলক্ষে জনসভার মঞ্চ কতটুকু প্রস্তুত হলো, নেতাকর্মীরা জনসভায় যোগ দিতে শুরু করেছেন কিনা, তাদের প্রত্যাশা সব মিলে জানাবেন। সাথী, আমি রয়েছি এটিএম মাঠে, নওগাঁ শহরের প্রাণকেন্দ্রে এটিএম মাঠে। আমার পিছনে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এই মঞ্চেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বিকেল 5টায় বক্তব্য রাখবেন, নির্বাচনী ভাষণ রাখবেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই জন্য প্রস্তুত পুরোপুরি মঞ্চ, সারা রাত ধরে এই মঞ্চটি প্রস্তুত হয়েছে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করবেন, ইতিমধ্যেই যে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এই মাঠে আসতে শুরু করেছে তাদের নির্দিষ্ট স্থানটি দখল করার জন্য, যাতে তারেক রহমানকে সরাসরি দেখতে পায় এমন প্রত্যাশায় কিন্তু তারা আসতে শুরু করেছে। আপনি আমাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে নওগাঁর যে 6টি আসন রয়েছে, নওগাঁর 6টি আসনে বিএনপির মনোনীত যে প্রার্থী রয়েছেন, মনোনীত প্রার্থীদের এই মঞ্চের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পরিচয় করে দিবেন তারেক রহমান, পরিচয় করে দিবেন এবং ধানের শীষ উঠায় দিয়ে পরিচয় করে দিবেন। এর সাথে পার্শ্ববর্তী জেলার যে রয়েছে জয়পুরহাটে যে 2টি আসন রয়েছে, এই জয়পুরহাট 2টি আসনের যে মনোনীত প্রার্থীরা রয়েছে তাদেরকেও এই মঞ্চের মাধ্যমেই পরিচিত করে দেওয়া হবে। এছাড়া আপনি বললেন যে জনগণ আসতেছে কিনা বা সাধারণ ভোটাররা আসছে, এখন কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীকে আমি লক্ষ্য করছি না, কারণ অনেক রাত ভর তারা এই মাঠে থেকে এই মাঠটি প্রস্তুত করেছেন এবং মাঠের সার্বিক নিরাপত্তার প্রস্তুত করে তারা এই মাঠ ছেড়েছেন। আবার কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এই মাঠে উপস্থিত হবেন, কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা এই মাঠে চলে এসেছেন। তবে সর্বোপরি যারা বিএনপি নেতারা বলছেন যে এই তারেক রহমানকে আগমনে যেমন বার্তা দিবেন, যেমন নির্দেশনা দিবেন, তেমনই বিএনপির নওগাঁ জেলা বিএনপির সদস্যরাও এই জেলার আর বিভিন্ন সমস্যা তুলে ধরবেন এবং যেটি করণীয় সেই প্রত্যাশা রাখবেন। তারা আশা করছেন যে এই সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমেই ভবিষ্যতে এই জেলার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। সাথে এই ছিল এখন পর্যন্ত বিএনপির যে তারেক রহমান আসবে সেই প্রস্তুতির সর্বশেষ খবর। ধন্যবাদ সাজু।
আমরা নওগাঁর খবর জানছিলাম, এবার বগুড়ার খবর জানবো। সেখানকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনের প্রস্তুতি, জনসভা সব মিলিয়ে জানাবেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, জনসভার মঞ্চ আপনার এখানে কতটুকু প্রস্তুত হলো? এর আগে নওগাঁর আমাদের খবর জানাচ্ছিলেন সহকর্মী, আর নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, তাদের প্রত্যাশা সব মিলিয়ে কি তথ্য আছে জানাবেন। সাথে আমি দাঁড়িয়ে রয়েছি আলতাফুন্নেসা খেলার মাঠে। এই মাঠেই কিন্তু আজকে রাতে তারেক রহমান জনসভায় অংশ নেবেন এবং নিজের জন্য এবং বগুড়ার অন্য 6টি আসনে যারা ধানের শীষের প্রার্থী তাদের সবার জন্য এই মঞ্চে দাঁড়িয়ে তিনি ভোট চাইবেন। মঞ্চ মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, প্রায় 60টির মতো মাইক লাগানো হয়েছে। যদিও এখানে রাত 8টায় তার সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে, জনসভার সময়সূচি, কিন্তু ধারণা করা হচ্ছে যে উনি নির্ধারিত সময় হয়তো আসতে পারবেন না, কেন উনি রাজশাহী হয়ে নওগাঁ হয়ে আসবেন। তবে এখন থেকে যারা সাধারণ মানুষ, নেতাকর্মী কিন্তু এই জনসভা স্থলে আসা শুরু করছেন, তারা এক নজর দেখছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক সাধারণ মানুষ এবং শিশুরাও কিন্তু আসছেন এই জনসভা স্থল দেখার জন্য। আমি একটা বাচ্চার সাথে কথা বলবো। তুমি কি জন্য আসছো এখানে? আমি তারেক রহমানকে দেখার জন্য এসেছি। তুমি কি তাকে দেখতে চাও? হ্যাঁ। সাথী শুনছিলেন যে ছোট বাচ্চারা কিন্তু আসছে তাকে দেখার জন্য। তার বাবা বলছিলেন যে ঘুম থেকে ওঠার পরে জেদ করছে। তো আমি একটু শুনুন তার বাবার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসলে আমি ফজর নামাজ পড়ার পরে বাচ্চা আমার সাথেই ওঠে, তো আজকে ওঠার পরে সে জিদ ধরেছে যে আজকে যেহেতু আমাদের তারেক রহমান সাহেব বগুড়ায় আসার কথা, তো বাচ্চা জিদ ধরেছে যে আমি তারেক রহমানকে দেখতে যাবো। সে সকাল থেকে আমার পিছু নিয়েছে, বাধ্য হয়ে নিয়ে আসা। আমার অফিস টাইমও হয়ে গেছে, আমি আসলে নিরুপায় হয়ে বাচ্চাকে নিয়ে এখানে বসে আছি। সাথী শুনছিলেন, আসলে বগুড়া হচ্ছে জিয়াউর রহমানের জন্মস্থান, তারেক রহমানের পিতৃভূমি। এই স্বাভাবিক কারণেই জিয়া পরিবারের প্রতি বগুড়া মানুষের আলাদা ভালোবাসা রয়েছে। আমি এবার শুনবো দলীয় প্রস্তুতি। এখানে রয়েছেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, যদি একটু প্রস্তুতি বলতেন আপনি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়া আগমন উপলক্ষে বগুড়ার মানুষের মধ্যে আনন্দ, উল্লাস এবং স্বাদ রচিত। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এখানে কিন্তু আমার ডান পাশে এখানে কিন্তু মঞ্চ প্রস্তুত হয়েছে, যে মঞ্চে আমাদের প্রিয় সন্তান, বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান বগুড়ার মানুষের আপামর জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমি যদি আপনাকে বলি, এখানে গত যে রাত, সেই রাতের কিন্তু 2টা, 3টা, 4টা পর্যন্ত মানুষ কিন্তু এই মাঠে ছিল। আবার সকাল থেকে কিন্তু শুরু হয়েছে। আমিও যখন সকালে এসেছি, আমি দেখছিলাম কিছু মা বোনেরা, ছোট ছোট শিশু বাচ্চারা, তারা কিন্তু এই মাঠে এসেছে। আমি এক মায়ের সঙ্গে কথা বলছিল যে আমরা আসলে সেই সময় তাকে দেখতে পাবো কিনা, এই মাঠে আমরা জায়গা পাবো কিনা, আমরা যদি দেখতে না পারি অন্তত আমরা মাঠটা যেন। শেরপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক জামায়াত নেতা নিহতের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এ সময় জামায়াত নেতা রেজাউল করিমের হত্যাকারীদের বিচারের দাবি জানান ডাকসুর নেতারা। দেশে চাঁদাবাজি হত্যাকাণ্ড বন্ধ না হলে জুলাই প্রজন্ম আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলে এ সময় হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। গত 1.5 বছর জুড়ে সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, রাহাজারির সাথে যেই দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল তার নাম হচ্ছে বিএনপি। বিএনপি নিজেদের মধ্যে কনফ্লিক্টে 200-র অধিক মানুষকে মেরে ফেলেছে। যাদের হাতে নিজেদের দলের লোকরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ? এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে শেরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী এস.এম. জুবায়ের। কথা বলবো তার সাথে। জুবায়ের, সংঘর্ষে নিহতের স্বজন ও দলের নেতারা কি বলছেন, আহতদের অবস্থা কি, আর এই ঘটনাটাকে কিভাবে দেখছেন স্থানীয়রা, এছাড়া ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি সব মিলে বিস্তারিত জানাবেন। সাথী, গতকাল দুপুরে শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে যে সংঘর্ষ শুরু হয়েছিল, সেই সংঘর্ষ কিন্তু গত রাত 8টার পর পর্যন্ত চলে। তাতে করে ঝিনাইগাতী রণক্ষেত্রে পরিণত হয় এবং তাতে যারা আহত হয়েছিলেন 2 শতাধিক মানুষ, তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অতিরিক্ত গুরুতর ছিল, যাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়। তাদের মধ্যে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পরে শেরপুর শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মারা যান বলে আমরা খবর পাই। তার পরবর্তীতে কিন্তু আসলে পরিস্থিতি আরো থমথমে হয়ে ওঠে। পরবর্তীতে জামাতের শেরপুর সদর জামাত থেকে শুরু করে বেশ কয়েকটি সংগঠন কিন্তু বিক্ষোভ জানায় এবং এরই ধারাবাহিকতায় কিন্তু দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ হয়েছে। আমরা আসলে জামাতের সাথে কথা বলেছি গত রাতে, যে শেরপুর 3 আসনের জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল তিনি সংবাদ সম্মেলন করে এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এছাড়া জেলা জামাতের আমির এসেছিলেন হাসপাতালে যারা আহত তাদেরকে দেখতে। সেই সময় আমরা তার সাথে কথা বলেছিলাম। তখন তিনি জানিয়েছেন যে তারা 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার দেখতে চান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখতে চান, নইলে তারা আসলে সামনে নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেটা নিয়েও শঙ্কা জানিয়েছেন। এছাড়া যদি বলি যে আসলে এই মুহূর্তে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা কোনো বক্তব্য কোনো কিছু জানতে পারিনি, তবে জামাতের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েও কিন্তু এর নিন্দা জানানো হয়েছে। এখন পর্যন্ত যে মারা গেছেন তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে শেরপুরে নিয়ে আসা হলে তারপরে জানাজার ব্যাপারে জানানো হবে বলে জানিয়েছে তার পরিবার। সাথে শেরপুর হাসপাতাল থেকে আমার কাছে জামাত বিএনপি সংঘর্ষের আপাতত এই ছিল সবশেষ। ধন্যবাদ জুবায়ের। প্রার্থীদের প্রচারণায় সরগরম ভোটের মাঠ। প্রচারণার আরও খবর জানাতে আমাদের সাথে পাবনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, আজ তো প্রচারণা 8ম দিন, কেমন দেখছেন পাবনায় ভোটের পরিবেশ? কোন কোন প্রার্থী এখন পর্যন্ত প্রচারণা নেমেছেন? ভোটারদেরই বা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলে জানাবেন। ধন্যবাদ সাথী। সারা দেশের মতো পাবনাতেও কিন্তু প্রচারণা জমে উঠেছে। জামাত এবং বিএনপির যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমাদের সাথে আজকে রয়েছেন পাবনা 5 আসন অর্থাৎ সদর আসনের যিনি জামায়াত মনোনীত প্রার্থী। আমরা একটু তার মুখ থেকেই শুনবো তাদের নির্বাচন প্রচারণার খবর। এই যে আসলে আপনারা সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, আপনারা তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা পাবনা 5 আসনের 163টা ভোট কেন্দ্র, 5,20,000-এর অধিক ভোটার, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সারা দেশে দাঁড়িপাল্লা যে গণঅধিকার সৃষ্টি হয়েছে, পাবনাও এর থেকে বিচ্ছিন্ন নয় এবং পাবনাতে এখান থেকে জামাতের এমপি বারবার নির্বাচিত হয়েছেন। আমরা পাবনাতে ব্যাপক সাড়া পাচ্ছি। আসলে এই যে আপনারা কেন মনে করছেন যে এইবার জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে? বিগত 15 বছর এই পাবনায় জামাত ইসলামীর সম্মানিত আমির মাওলানা মতিউর রহমান নিজামী, তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। পাবনার বারবার এমপি মাওলানা আব্দুল সুবহানকে জেলখানায় হত্যা করা হয়েছে। পাবনার থেকে তাফসির জগৎ যিনি শুরু করেছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তাকে জেলখানা বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। এবং বিগত 15 বছরের যে আমাদের উপর জুলুম নির্যাতন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা নেতৃত্ব দিয়ে সফল করেছি। বিশ্ববিদ্যালয়গুলো ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়, এতেই প্রমাণ হয় যে আগামীতে এদেশের জনগণ বিকল্প নেতৃত্ব পরিবর্তনের আবাদ দিচ্ছে। সেই প্রত্যাশাই আমরা পাবনা 5 আসনে পরিবর্তনের আশা করছি এবং আমরা বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ। সাথে যেমনটি শুনছিলেন যে এই জামাতের নেতা কিন্তু দাবি করছেন যে আসলে মানুষ পরিবর্তন চায় এবং পরবর্তী এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ কিন্তু জামাতকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে, এমনটি কিন্তু তিনি প্রত্যাশা করছেন। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ পার্থ। 5 প্রার্থীর গণসংযোগে সরগরম হবিগঞ্জ 1 আসনের ভোটের মাঠ। বিএনপির বহিষ্কৃত নেতার ঘোড়া প্রতীকের সঙ্গে ধানের শীষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত আসনটিতে বিজয় নিশ্চিতে মরিয়া 11 দলীয় জোটের প্রার্থীও। সমর্থন বাড়াতে অতীত কর্মকাণ্ড আর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা শোনাচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন এবার বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন তারা। নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে হবিগঞ্জ 1 আসন, এখানে প্রতিদ্বন্দ্বিতায় 5 জন। বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। তার বড় চ্যালেঞ্জ দলের বিদ্রোহী প্রার্থী। এই এলাকার জন্য একটা উন্নত সমৃদ্ধ নবীগঞ্জ বাহুবল উনি চেষ্টা করেছিলেন। সেই অসমাপ্ত কাজগুলি আমি করব, আমি আশা করি। উন্নয়নের দিক থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা
এইগুলিকে আরো উন্নত করার এবং নবীগঞ্জ বাহুবলে সেটা আমি করব। ঘোড়া প্রতীকে লড়ছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি শেখ সুজাত মিয়া। তার পক্ষে তৃণমূলের বড় অংশ। নবীগঞ্জ বাহুবলে উন্নয়ন করতে চাই, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মন্দির এবং রাস্তাঘাট আমি করতে চাই। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি একজন তাবেদার হিসেবে কাজ করতে চাই। ভোটের মাঠে সক্রিয় 11 দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম, আছেন জাসদের প্রার্থী কাজী তোফায়েল আহমেদ ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা। জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করব, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি উন্নয়নমূলক কাজ করব, রোড ঘাটের উন্নয়নমূলক কাজ করবো ইনশাআল্লাহ। কথার ফুলঝুরিতে আস্থা নেই ভোটারদের। সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মান উন্নয়ন, সামাজিক ও নাগরিক নিরাপত্তার নিশ্চয়তা চান ভোটাররা। আগামী দিনে এমন একজন এমপি চাই যে আমাদের নারীদের নিরাপত্তা সুবিধা করে দিবেন, স্বাস্থ্যসেবা ভালো করার জন্য সকল সহজলভ্যভাবে এমপি হয়ে আসবেন, তিনি যেন যুবক যুবতীদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা প্রশাসনের। একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আশা করি যে আমরা এই পরিস্থিতি ধরে রাখতে পারবো এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মতো হবিগঞ্জেও আয়োজন করতে আমরা সক্ষম হব। 4,61,000 ভোটারের এই আসনে জয় পরাজয়ের ফ্যাক্টর হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক। এখানে রয়েছে সনাতন ধর্মের প্রায় 70,000 ভোট। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেট 1 আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী জনসংযোগে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। তার কাছ থেকে জানবো বিস্তারিত। প্রত্যুষ, আপনি তো এই মুহূর্তে সিলেট 1 আসনের বিএনপির প্রার্থীর জনসংযোগে আছেন। কেমন দেখছেন প্রচারণার পরিবেশ? ভোটারদের মন জয়ে তিনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা বা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। সিলেট 1 আসনকে বলা হয় অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আসন। সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সদরের বেশ কিছু এলাকা নিয়ে এই আসনটি গঠিত, মূলত সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সদর নিয়ে গঠিত। তো সবকিছু মিলিয়ে এখানে কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা জমজমাট রয়েছে। সকাল থেকে শুরু করে গভীর রাত অবধি আসলে যারা রয়েছেন, বিশেষ করে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, তিনিও ছুটে চলছেন। অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু নিরলস ছুটে চলছেন। এখন আসলে আমরা রয়েছি তার বাসভবনের ঠিক সামনে, এখানেও নেতাকর্মীরা রয়েছেন। একটু কথা বলবো যারা, তাদের সাথে। আসলে কেমন মানুষের সাড়া পাচ্ছেন, প্রচারণা কেমন চলছে, ছোট্ট করে বলবেন, একটু বলবেন। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। পাড়া মহল্লায় প্রার্থী যখন যান, সবাই অতি উৎসাহে বের হয়ে আসেন। তাদের কথা, দীর্ঘদিন পরে এমন একজন জনপ্রতিনিধি পেয়েছেন যার সিলেটের সব সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল, যিনি সব সমস্যা সম্পর্কেও জানেন এবং সমস্যার সমাধান কিভাবে হবে তারও উপায় উনি বাতলে দেন। ধন্যবাদ। একটু জানতে চাইবো, নাগরিক সমাজ আসলে অনেকদিন পর বলা হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচনের আশা, তো নাগরিক সমাজ আসলে কি চাইছে? আসলে যেটা নাগরিক সমাজ, সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। তো আমাদের সিলেট 1 আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব জোয়ার উঠেছে। ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, চা বাগানের শ্রমিকরা রয়েছেন, তারা কি বলছেন, ছোট্ট করে যদি বলবেন। মুক্তাদির ভাইয়ের যে পরিকল্পনা, যেটা বিশেষ করে যে কর্মসংস্থানের পরিকল্পনা, এটা ব্যাপক সাড়া পেয়েছে। অনেক ধন্যবাদ। একটু কথা বলবো, এখানে নারী কর্মীরা রয়েছেন, আপনারা তো ছুটে যাচ্ছেন মানুষের কাছে, তো কি বলছে মানুষ? ইনশাআল্লাহ সবাই আশাবাদী ধানের ছড়াকে নিয়ে ধানের শীষে ভোট দিবেন। অতদিন তো তাই নাছিল না, যার কারণে আমরা বিগত দিন ধানের ছড়ার কোনো পাইছি না। এখন যখন আমরা নেতা আমাদের কাছে চলে আসছে, তার মানে এখন আমরা যত জায়গায় যে এরকম ফিল্ড ধানের ছড়ার অনেক পাইতেছি আমরা। যারা আছেন সমাজের, যারা সিনিয়র সিটিজেন, যারা মুরব্বী আছেন, তারা কি বলছেন? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারও ধানের শীষের পক্ষে অনেক সাড়া মিলছে এবং উনার পিতা খন্দকার আব্দুল মালেক সাহেব যখন ছিলেন তখন তিনিও তো যতবার ধারাইছেন ততবারও বিজয়ী। অর্থাৎ যে পরম্পরা বা যে ধারাবাহিকতা, এখানকার যারা কর্মী কিংবা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন তারা আসলে নিরলসভাবেই কাজ করে যাচ্ছেন এবং ধানের শীষের পক্ষে বা তাদের যে প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে সাধারণ মানুষ আসলে তারাও বলছে তাদের চাওয়া পাওয়ার কথা। তিনিও দিনরাত আসলে তার পরিকল্পনার কথা জানাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে সাধারণ মানুষও মনে করছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হবে এবং ধানের শীষের যিনি প্রার্থী এবং তার সমর্থক তারা কিন্তু জয়ের ব্যাপারে এক ধরনের আশাবাদী। ধন্যবাদ প্রত্যুষ। জাহাজকে গুদাম বানিয়ে 10 লাখ টনের বেশি সার ও ভোগ্য পণ্য নিয়ে গভীর সাগরে ভাসছে 700 জাহাজ। অভিযোগ উঠেছে রমজান বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে দেশের শীর্ষ আমদানিকারকদের সিন্ডিকেট। এর ফলে বাজারে ঘাটতি ও মূল্যবৃদ্ধির শঙ্কা সংশ্লিষ্টদের।
আগে নিজস্ব গুদামে পণ্য রাখতেন আমদানিকারকরা, কিন্তু বিভিন্ন সংস্থার নজর এড়াতে ৫-৬ বছর ধরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা বেড়েছে। গভীর সাগরে ভাসমান জাহাজগুলোতে প্রতি বছর রোজার আগে অভিযান চালানো হয়, এরপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গভীর সাগরে বর্তমানে ১৭৬টি মাদার ভেসেল নোঙ্গর করা রয়েছে। এর মধ্যে অর্ধশতাধিক জাহাজে রয়েছে গম, ভুট্টা, ছোলা ও সয়াবিন সহ বিভিন্ন খাদ্যপণ্য। স্বাভাবিক অবস্থায় একটি লাইটার জাহাজ ১৫ দিনের মধ্যে পণ্য খালাস করে পরবর্তী ট্রিপের জন্য প্রস্তুত হওয়ার কথা, কিন্তু বর্তমানে অনেক জাহাজ ৩০ থেকে ৪০ দিন ধরে ভাসছে সাগরে। এই লাইটার জাহাজের যেই ইস্যুটা আছে, সেই ইস্যুটাকে যদি সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা যায়, তাহলে পরে হয়তো এই সংকট থাকবে না। এখন আমরা জানি না কতগুলি লাইটার জাহাজের ডিমান্ড আছে। সাইলোর ক্যাপাসিটি থেকে ইম্পোর্টটা প্রচুর কারেন্টলি কেন জানি হঠাৎ বেড়ে গিয়েছে রমজানের আগে, এবং সবার সাইলোগুলা অতটুক অ্যাডভান্সড আনলোডিং প্রসেস নাই, যেটার কারণে স্লো হচ্ছে ডিসচার্জিং প্রসেসটা। পর্যাপ্ত লাইটার জাহাজ না থাকায় মাদার ভেসেল থেকে খালাস করা যাচ্ছে না পণ্য। এই অবস্থায় রমজানের আগে খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। দিনের পর দিন সাগরে ভাসতে থাকা জাহাজগুলোকে ৫ দিনের মধ্যে পণ্য খালাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চিঠিও দেওয়া হয়েছে এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং নৌ পরিবহন অধিদপ্তর এবং আমাদের কোস্টগার্ড এবং আমাদের অধিদপ্তরের ইন্সপেক্টরগণ বিভিন্ন জাহাজেও ফিজিক্যালি ওনারা যাচ্ছেন। মোটামুটি মাদার ভেসেলে আবারও লাইটার জাহাজ কিছু কিছু। সাগরে ভাসমান বেশিরভাগ জাহাজে রয়েছে ছোলা, চিনি, তেল ও গমের মতো খাদ্যপণ্য। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।